উনি কিন্তু এমন না যে গ্রামের পল্লী চিকিৎসক বা কবিরাজ দেখাইছেন, তাই না? কিন্তু উনি স্পেশালিস্ট, মানে একদম পাশ করা এমবিবিএস ডাক্তার কিন্তু দেখাইছেন, কিন্তু কেউই তার রোগটাকে টু দি পয়েন্ট ধরতেও পারে নাই, এক্সপ্লেনও করতে পারে নাই। ইভেন এই টারশিয়ারি কেয়ার সেন্টারে এমআরআই রিপোর্টেও কন্ড্রোমাটোসিস এবং লুজ বডি এমআরআই রিপোর্টেও কিন্তু এটা কোনো তারা কেউ মেনশন করেন নাই। এক ডাক্তার বলছে পানি আছে, পানি বের করছে, রাইট। এখানে আবার ব্যান্ডেজ করে দিছে। আবার ডাক্তার দেখাইছি, তারপরে উনি বলছে আমার আবার 10 দিন থাকেন। তো থাকার পরে কোনো মানে সুবিধা বুঝি না, ভালো হয়নি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট, কাজ করে শুধুমাত্র হাঁটুর এবং হিপের সমস্যা নিয়ে। তো আজকে আমরা খুবই দুঃখ এবং কষ্টের একটা কথা শেয়ার করব। আমাদের এই রোগী ইসমাইল ভাই কুমিল্লা থেকে আমাদের এখানে এসেছেন। ইসমাইল ভাইয়ের সমস্যা হচ্ছে তার দীর্ঘদিন হাঁটুতে ব্যথা, তাই না? জি, এবং হাঁটু ফোলা, রাইট? কত বছর ধরে ইসমাইল ভাই এটা? মিনিমাম 3-4 বছর এরকম। 3-4 বছর ধরে। আর ব্যথা কতদিন ধরে? ব্যথা প্রায় এরকম 2-2.5 বছর এরকম। 2-2.5 বছর ধরে আপনার ব্যথা আছে, তাই না? আপনি কি হাঁটু ভাঁজ করে বসতে পারেন? এখন বসতে পারি না, আগে বসতে পারতাম। আগে বসতে পারতেন, কিন্তু এখন একদম বসতে এখন পারেন বসতে না। পারি না। বসতে গেলে কি ফিল হয় আপনার হাঁটুতে? অনেক ব্যথা হয়, অনেক পুরো ব্যথা বাজ হয়, হয় না। রাইট। তো আপনি এই যে কষ্টটা, তাই না? আপনি তো একজন ইয়াং একজন মানুষ, জি। সচেতন, আপনি কাজ করেন, তাই না? তারপর ফ্যামিলির জন্য উপার্জনক্ষম একজন মানুষ। একটা দিন যদি আপনি কষ্টে থাকেন, আপনার যদি একটা দিন গ্যাপ যায়, তাহলে তো আপনার ফ্যামিলির জন্য অনেক একটা লস, জি, রাইট? অনেক loss। অনেক লস। তো এখন আপনি এটা নিয়ে তো নিশ্চয়ই বসে থাকেন নাই, অবশ্যই ডাক্তার দেখাইছেন। ডাক্তার দেখাই, আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলেন, অভিজ্ঞতাটা একটু বলেন। ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে এখানে সমস্যা আছে। এক ডাক্তার বলছে পানি আছে, পানি বের করছে, রাইট। এখানে আবার ব্যান্ডেজ করে দিছে। ডাক্তার দেখান আমাদেরকে। এখানে ব্যান্ডেজ করে দিছে, দেওয়ার পরে দেয়া বলছে যে আপনি 15 দিন রেস্টে থাকেন। রেস্টে ছিলাম। তারপরে আবার ডাক্তার দেখাইছি, তারপরে উনি বলছে আমার আবার 10 দিন থাকেন। তো থাকার পরে কোনো মানে সুবিধা বুঝি না, ভালো হয়নি। তারপরে আবার পিজিতে দেখালাম ডাক্তার। পিজিতে দেখাই বলেছে মানে টেস্টের পরে অনেক টেস্ট দিতে আছে। তারপরে দেয়া মানে এক ডাক্তার তো আর ডেলি বসে না, এক ডাক্তার চেঞ্জ করে বসে। রাইট। তো ওনারা একদিন টেস্ট দিতে আছে, পরে দেওয়ার পিজিতে দেখায়নি, পরে দিয়ে কুমিল্লাতে দেখাইছি। রাইট। কুমিল্লাতে দেখাইছি, দেখানোর পরে দেয়া ওনারা বলছে এখানে টিউমার হয়েছে। রাইট। তো টিউমার মানে কি চিকিৎসা করবো করছে, বলছে যে এখানে মানে চিকিৎসা করবো। করার পরে দিয়ে আমি বলছি যে ঠিক আছে আমি এখানে দেখাবো না। তো আমার এক বড় ভাই ওসমান গনি স্যারের নাম্বারটা দিছে, যার পরে যে আমি ওনাকে দেখালাম আর কি। আচ্ছা, তাহলে এই সংক্ষেপে আমরা তার কাছ থেকে একটা হিস্ট্রি শুনলাম আর কি। তো ইসমাইল ভাইয়ের আমি অন্তত 5 থেকে 7টা প্রেসক্রিপশন আমরা এখানে পেলাম। কোথাও মানে কোনো জায়গাতেই তার অসংখ্য পরীক্ষা, তার HLA-B27, ইউরিক অ্যাসিড, এক্স-রে, এমআরআই, আল্ট্রাসাউন্ড অফ নি, তারপর হচ্ছে তার এফএনএসি, মানে পরীক্ষার কিন্তু কোনো অন্ত নাই, কিন্তু কোনো পয়েন্টেই তার আমরা ডায়াগনোসিসটা লেখা দেখলাম না। এটাই হচ্ছে আমাদের কষ্ট। এবং আপনাকে রোগ সম্বন্ধে কেউ কি কোনো বিস্তারিত ধারণা দিয়েছে যে আপনার এই রোগ, এই ঘটনা ঘটছে এবং এর ভবিষ্যৎটা বা ফলাফলটা কিরকম হবে? না, ওরকম ধারণা নেই, কেউ কোনো ধারণা দেয়নি। সো দেখেন, আমাদের গ্যাপটাই হচ্ছে এখানে যে রোগীদেরকে আমরা এক নাম্বার হচ্ছে রোগটার কথা বিস্তারিত কিন্তু আমরা পেশেন্টকে বলি না। তো তার কিন্তু পরীক্ষার কোনো অন্ত নাই। সবচেয়ে যে কষ্টকর যে ব্যাপারটা, যে তার কিন্তু পরীক্ষা সবই আছে আমাদের হাতে, কিন্তু তার রোগের চিত্র রয়ে গেছে, কিন্তু তিনি কিন্তু এই রোগের নামটা তার এই যে 5-7টা প্রেসক্রিপশন সেখানে কোথাও লেখা আছে, আর না তার হাঁটুর না পেশেন্টকে বলা হয়েছে যাত কিটা রোগ। দেখেন এখানে আমরা সবচেয়ে যে জিনিসটা আমাদের কষ্টকর ব্যাপার সেটা হচ্ছে এই যে আমাদের এমআরআই এর যে রিপোর্টটা। তো এমআরআই রিপোর্টে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই লেখা, যে ভাইলোনিউরাল সাইনোভাইটিস, বাগেট হ্যান্ডেল টিয়ার, ফ্লুইড, মাল্টিপল এনহ্যান্সড লিম্ফ নোড, ইডেমা, এরকম নানান জিনিসের কোনো শেষ নাই, কেমন? অথচ যদি আমরা এমআরআই ফিল্মতে তাকাই, যদি শুধু ফিল্মে মনোযোগ দেওয়ারও দরকার নাই, শুধু যদি এরকম ভাবে একটা নজর দেই, একটা পলক দেই, তাহলেই কিন্তু তার রোগটা এর মধ্যে চোখে চলে আসছে। এবং সেটা কি, যেটা সমস্ত রিপোর্টে স্কেপ করা, বাদ দেওয়া, কেউ এটা মেনশনই করেন নাই,
যেমনটা নাকি কেউ ওটা দেখেনি নি। অথচ যদি আমরা শুধুমাত্র এমআরআই ফিল্মের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি তার সুপ্রাপেটেলার পাউচের মধ্যে মানে হাঁটুর জয়েন্টের এই যে উপরে যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে যে থলিটা থাকে, যে জয়েন্টের যে আবরণ ক্যাপসুল, তার মধ্যে এই যে তার অসংখ্য পাথর রয়ে গেছে। কি রয়ে গেছে? অসংখ্য কি? পাথর রয়ে গেছে। অসংখ্য পাথর। এই দেখেন গোল গোল দেখা যাচ্ছে, জি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম যে গোল গোল দেখা যাচ্ছে, যে ওভাল স্ট্রাকচার, ইরেগুলার স্ট্রাকচার, মার্বেলের মতো যে অসংখ্য, একটা আর দুইটা না, বিভিন্ন সাইজের। আপনার যে রোগ, এটা রোগটার নাম হচ্ছে সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস। সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস এটা এমন একটা রোগ, এটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে একটা জেনেটিক একটা ইনফ্লুয়েন্স থাকে আপনার টিস্যুতে। আপনার হাঁটুর মধ্যে যে আমাদের সাইনোভিয়াম থাকে, যে টিস্যু থাকে, আবরণটা থাকে হাঁটুর মধ্যে, তার মধ্যে এমন কিছু কোষ থাকে যেগুলো বয়স বাড়ার সাথে সাথে, সময়ের সাথে সাথে সেটা একটা পাথরে কনভার্ট হয়। বুঝতে পারছেন? পাথরে কনভার্ট হয়ে গেলে ছোট ছোট অসংখ্য পাথর সে তৈরি করে, এবং যখন এই পাথরগুলো দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘ মেয়াদে থাকে, তখন আমাদের জয়েন্টের যে আবরণ থাকে, কার্টিলেজ থাকে, এই তরুণাস্থিগুলোকে সে ড্যামেজ করে দেয়, যেটাকে আমরা হাড় ক্ষয় বলি। ঠিক আছে? তাহলে যে হাড় ক্ষয়টা হওয়ার কথা ছিল আপনার 60 বছর বয়সে, আপনার এই সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিসের কারণে অসংখ্য, কমসে কম 500 থেকে 1000 পাথর হবে হাঁটুর মধ্যে। বুঝতে পারছেন? বিভিন্ন সাইজের, বিভিন্ন ভ্যারাইটির, এবং সবগুলোই সাদা রঙের। কি রঙের? সাদা রঙের। এবং কিছু অল্প অল্প ব্লিডিং জমে হালকা হালকা হলুদ রঙের আমার কিছু কি পাবো? পাথর ওখানে পাবো। এগুলো আপনার পুরো জয়েন্টটাকে ক্ষয় করে দিছে। এই যে জিনিসটা দেখেন, তাহলে আমরা এমআরআই রিপোর্ট অনেকেই আমার কিন্তু এটা নিয়ে প্রচুর আমরা ভিডিও বানাইছি, অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে, সেটা এসিএল ইনজুরি নিয়ে হোক, মিনিসকাস ইনজুরি নিয়ে হোক, ইভেন পিসিএল ইনজুরি নিয়ে হোক, যে কোনো লিগামেন্ট ইনজুরি নিয়ে কিন্তু আমাদের কম বেশি ভুল ত্রুটি হতে পারে। কিন্তু এরকম একটা গ্রস ফাইন্ডিং যেখানে দেখাই যাচ্ছে অসংখ্য পাথর সুপ্রাপেটেলার পাউচে, অসংখ্য পাথর আমাদের সুপ্রাপেটেলার পাউচে, পুরো হাঁটুর জয়েন্টের মধ্যে, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, এবং অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস তো আছেই। তার এই যে সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস, অসংখ্য যে লুজ বডি, এই জিনিসটা কিভাবে বাদ যায় একটা এমআরআই রিপোর্টে আমার বুঝে আসে না। কাজেই আমরা যে বারবার বলি যে একটা ভালো চিকিৎসার জন্য, একটা ভালো সিদ্ধান্তের জন্য কখনোই এই এমআরআই প্রিন্টেড রিপোর্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে হোক অথবা মেসেঞ্জারে হোক পাঠাবেন না। ঠিক আছে? কারণ আপনি যদি আমাকে এই রিপোর্ট নিয়ে আসতেন, আমি তো রিপোর্ট পরে বলতাম আপনার হাঁটু জয়েন্ট তো পুরো ভালো, কোনো রোগই নাই। অথচ যখন আমরা এই এমআরআই ফিল্ম দেখলাম যে এটার মধ্যে অসংখ্য পাথর রয়ে গেছে। ঠিক আছে? এবং দেখেন হাঁটুর মধ্যে কি অবস্থা। আপনি যদি দুই হাঁটু বের করেন, আমরা যদি দেখি যে দুই হাঁটু দেখেন, এই হাঁটুটার শেপটা কত সুন্দর, তার এই বাটিটা বোঝা যাচ্ছে, রগগুলো সব বোঝা যাচ্ছে, কেমন কোনো ফুলা নাই, পানি নাই। আর এই হাঁটুটা দেখেন পাথর দিয়ে ভর্তি। ঠিক আছে? একেবারে কিন্তু এটা খুললে কি পাওয়া যাবে? অন্তত 500 থেকে 1000 বিভিন্ন সাইজের কি আছে এটার মধ্যে? পাথর আছে, যেটা বলে আমরা সাইনোভিয়াল কন্ড্রোমা বলি আমরা। ঠিক আছে? এক ধরনের টিউমার, যেটা হয়ে আমাদের কি হয়? ছোট ছোট অসংখ্য পাথর হয়। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটার জন্য ডেফিনিটিভ বা আলটিমেট ট্রিটমেন্ট লাগে হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, যখন অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস হবে। আর এর আগে আমাদের কিছুটা করণীয় আছে। নি রিপ্লেসমেন্ট, যেহেতু ওনার ইয়াং বয়স, মাত্র 28 বছর বয়স, আমরা চাই নি রিপ্লেসমেন্টটা ডিলে করতে, যতদিন পর্যন্ত একদম এস্টাবলিশড সিভিয়ার পেইনফুল অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস না হয় ততদিন পর্যন্ত আমরা টেক কেয়ার করবো না, কারণ ওটা একটা লাইফ স্প্যান বা টাইম লিমিট আছে। এই জন্য আমরা আগে করবো এখন ওপেন সাবটোটাল সাইনোভেক্টমি ফর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা আমরা আর্থোটমি করে এক্সেস করতে পারবো না, সেখানে আমরা আর্থোস্কোপিক সাইনোভেক্টমি করব। ঠিক আছে? এটা আমরা কেটে আপনার পুরো জয়েন্টটাকে ওপেন করে সমস্ত পাথর সহ আমরা থলেটাকে নিয়ে আসবো, কেমন, যেখান থেকে পাথরের উৎপত্তি। আর যে পোস্টেরিয়র যে কম্পার্টমেন্ট আছে, মানে হাঁটুর পিছনের যে দিকটা আছে, কেমন, জয়েন্টের পিছন দিকে যেখানে আমাদের সার্জারি করে কেটে মানে আমরা পুষতে পারবো না, ওখানে আমরা মেশিনের সাহায্যে, আর্থোস্কোপি মেশিনের সাহায্যে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? কিন্তু তারপরও একটা লাইফ টাইম রিস্ক আছে দুইটা জিনিসের। কি? যে কিছু মিলিমিটার বা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টিস্যু এড়ায় থাকে, সেখান থেকে আপনার ভবিষ্যতেও কিছু ছোট ছোট পাথর হতে পারে। নাম্বার 1 মানে রিকারেন্স হতে পারে। আর নাম্বার 2 হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস তো হবেই, কারণ বাই দিস টাইম অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয় কিন্তু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আপনার রিপ্লেসমেন্ট লাগবে না, কেমন, যখন সিভিয়ার পেইনফুল হবে, আপনি একদম চলাফেরা করতে পারবেন না, তখন হচ্ছে আপনার নি রিপ্লেসমেন্ট করতে হবে। কেমন? তাহলে সবার জন্য মেসেজ হচ্ছে এটা, যে হাঁটুর সমস্যার জন্য অবশ্যই একজন নি স্পেশালিস্টকে দেখাবেন, যারা জেনারেল প্র্যাকটিস করেন বা জেনারেল মেডিসিন বা জেনারেল রোগ নিয়ে চিকিৎসা করেন। তারা কিন্তু অনেক সময়, উনি কিন্তু এমন না যে গ্রামের পল্লী চিকিৎসক বা কুবিরাজ দেখাইছেন, তাই না? কিন্তু উনি স্পেশালিস্ট, মানে একদম পাশ করা এমবিবিএস ডাক্তারে কিন্তু দেখাইছেন, কিন্তু কেউই তার রোগটাকে টু দি পয়েন্ট
ধরতেও পারে নাই, এক্সপ্লেনও করতে পারে নাই। ইভেন এই টারশারি কেয়ার সেন্টারে এমআরআই রিপোর্টেও এই আমাদের মাল্টিপল যে অস্টিওকন্ড্রোমা আছে, কন্ড্রোমাটোসিস এবং লুজ বডি, এমআরআই রিপোর্টেও কিন্তু এটা কোনো তারা কেউ মেনশন করেন নাই। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, একই সাথে আমার রোগী ইসমাইল ভাই যাতে খুব দ্রুত তার এই দুরারোগ্য রোগ থেকে সুস্থ হতে পারেন, এজন্য তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।